আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের বিগত 16 বছর প্লাস 1996 থেকে 2001 সাল পর্যন্ত সর্বমোট 21 বছর শেখ হাসিনার আমলের এই 21 বছরের শাসন আমলে সরকারে থাকা অবস্থায় তাদের 10টি, আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো কোরআন বা বাইবেল না, এখানে ভুল থাকতে পারে, এটার মধ্যে আরও কিছু অ্যাডও হইতে পারে। তো আমার দেখা মতো 10টি কারণ যে কারণে আওয়ামী লীগ সরকারের আজকে এভাবে মানে ধ্বংস বা প্রস্থান করতে হলো বাংলাদেশ থেকে। তার মধ্যে আমি 10টি কারণ বলবো। তার মধ্যে হচ্ছে আপনার প্রথম কারণ হচ্ছে, প্রথম না, যদি আপনি 10টির মধ্যে প্রথম 10টি কারণই ধরেন, প্রথম 10টি কারণে আমার মনে হয় হবে দ্রব্যমূল্য। বাংলাদেশে 18 কোটি মানুষ, সামসাই 17 কোটি মানুষ, তো 18 কোটি বা 17 কোটি যেটাই হোক, এর মধ্যে আমার মনে হয় 1 কোটি মানুষ সলভেন্ট। 1 কোটি মানুষ তারা জিনিসপত্রের দাম, চালের দাম, ডালের দাম, মাছের দাম, তেলের দাম, আলু পেঁয়াজ লবণের দাম যেমনই হোক, পোশাকের দাম, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, যত খরচই হোক না কেন, 1 কোটি মানুষ হয়তো, মানে যেহেতু বাংলাদেশে 1 কোটি প্রবাসী আছে, এভারেজে ধরলাম 1 কোটি মানুষ আপনার সলভেন্ট। 1 কোটি মানুষ এটা প্রোভাইড করতে পারবে, জিনিসপত্রের দাম যতই ঊর্ধ্বমুখ হোক। আর বাকি 17 কোটি বা 16 কোটি মানুষ, তাদের আসলে, আমি নিজে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বা আমি নিজে একজন নিম্ন মধ্যবিত্ত বাঙালি, আমি নিজেও আসলে হিমশিম, মানে বেশ ভালো, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে গড় আয়, ইয়ারলি গড় আয়, তার চাইতে বেশি আমার অ্যাভারেজ ইনকাম ইয়ারলি। তো আমার আসলে, আমি বলার নাই যে দ্রব্যমূল্যের কারণে আমি কতটুকু মানে বিপর্যস্ত বোধ করতাম। তো দ্রব্যমূল্য লাগাম না টানা, ইচ্ছাকৃতভাবে বাজার মনিটরিং না করা, সিন্ডিকেট, এই সিটি গ্রুপ থেকে শুরু করে চাল ডাল তেল আটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা ব্যবস্থায় প্রাইভেট হসপিটালের খাতে একদম যত তো যাচ্ছে তাই ছেড়ে দেওয়া, মানে এইসব জিনিস দ্রব্যমূল্য ইচ্ছাকৃতভাবে বলবো বা অনিচ্ছাকৃতভাবে হোক, মানে খামখেয়ালি পানা করে, মানে গুরুত্ব না দিয়ে এই দ্রব্যমূল্যগুলোকে মানে হু করে বাড়তে দেওয়া, মানে ক্রমাগত বাড়তে 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 মানুষের মনে থেকে আসলে সরকারের যে শাসন ব্যবস্থা এবং সরকারের মানে ক্যাপাবিলিটি বা সরকারের মানে যে নিয়ত, ওটার থেকে মানুষের আপনার বিশ্বাস এবং আস্থা উঠে গেছে। এই জন্য মানুষ আসলে রাস্তায় নেমে এসেছে। আসলে তিলে তিলে মানুষ সহ্য করতে করতে তাদের সীমা ছাড়িয়ে গেছে আসলে। এরপরে বলবো ইনফ্লেশন। ইনফ্লেশন হচ্ছে আপনার, মানে এই যে এটা দ্রব্যমূল্য রিলেটেড। তারপরে বলবো যে বৈদেশিক যে চাপ, আমাদের যখন বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে তো আমাদের তাদের সাথে ডলারে পারচেস করা লাগে। তো এই ডলার সংকটের কারণে এই দ্রব্যমূল্য, মানে বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়ছে এবং বিদেশ থেকে আমরা আরও বেশি দাম দিয়ে ডলারে কিনে গেছে। আমাদের দেশে ডলার ছিল না, প্রবাসীরা দেশের সরকারের উপর ক্ষিপ্ত ছিল। তারা অনেকেই সিন্ডিকেট করে হয়তো হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়েছে বা অন্য কোনো মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাঠিয়েছে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকে ডলার রিজার্ভ আস্তে আস্তে মানে মানে বিগত 5 বছরে আমি বলবো যে নিচের দিকে ছিল, ডাউনওয়ার্সে ছিল। এই জন্য সরকার আসলে ইচ্ছা মতো পারচেজও করতে পারে না এবং বিদেশি শক্তি নির্ভর হয়ে গেছিলো। যখন আমার কাছে ডলার থাকবে না, আমার যখন বাকিতে কিনতে হবে, তখন আমার ফরেন যে কোনো দেশের কাছে নথি স্বীকার করা লাগবে। একই কারণে ইন্ডিয়া বা আমেরিকার কাছে বাংলাদেশের মাথা ঝুঁকাইতে হয়েছে আমি মনে করি। তো পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ থাকলে, ইন্টারন্যাশনাল কারেন্সি থাকলে আসলে কোনো দেশেরই অন্য কোনো দেশের সামনে মাথা ঝুঁকাইতে হয় না। এই যে ইন্ডিয়ার সাথে বা অন্যান্য দেশের সাথে যেগুলো বাংলাদেশ মানুষ মনে করে স্বার্থবিরোধী চুক্তি, এই চুক্তিগুলার একমাত্র কারণ, প্রথম কারণ আমি কূটনৈতিক ব্যর্থতা বলবো না, আমি বলবো এটার কারণ হচ্ছে ইনফ্লেশন বা ডলার স্বল্পতা বাংলাদেশের। তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশের প্রায় 40 লক্ষ লোক সরাসরি শেয়ার বাজারের সাথে জড়িত, শেয়ার ব্যবসার সাথে জড়িত। কমার বেশি শেয়ার বাজার থেকে টাকা লোপাট করে সরকারের বা কিছু অসাধু ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য, আমি জানি না ওই 3-4 জন মানুষ সালমান এফ রহমানের মতন বা এস আলমের মতন
বা সামিট গ্রুপের রাজেশ খানের মতন কয়েকজন লোককে সুবিধা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে বা 40 লক্ষ মানুষ এবং তাদের পরিবারকে বিপদে বা ক্ষুব্ধ করার কোনো কারণ কি? ওই 3জন মানুষের পরিবারে কয়টা ভোট আছে আমি আসলে জানি না। তারা কয়টা ভোট কিনে আওয়ামী লীগ সরকারকে বা বাংলাদেশের জন্য কী উপকারে লাগবে আমি জানি না। কেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই 3-4 মাফিয়া এবং এই 3-4 দানবদের কাছে, এই 3-4 মানে কি বলবো, এরা নর্দমার কীটের কাছে এই শেয়ার বাজারকে ধ্বংস হতে দিল। এবং 40 লক্ষ মানুষ এবং তাদের পরিবারকে যদি ধরি আমি, প্রত্যেকের পরিবারে যদি 4 করে মানুষ থাকে, প্রায় 2 কোটি মানুষের কাছ থেকে তারা কেন মানে শত্রু ভাবাপন্ন হিসেবে নিজেদের দাঁড় করালো? তাদের মনের মধ্যে কেন চরম বিদ্বেষ তৈরি করলো আমি আসলে জানি না। এরপরে চতুর্থ কারণ যদি বলি তাহলে অবশ্যই অর্থ পাচার। বাংলাদেশ থেকে সামসে 18 লক্ষ কোটি, কেউ 14 লক্ষ কোটি, কেউ 11 লক্ষ কোটি। বাট অবস্থা দৃষ্টিতে মনে হয় যে বাংলাদেশে আসলে যখন একটা বালিশের দাম 12,000 টাকা হয়, পেট্রো বাংলা না আসামসে আই এম নট শিওর নাও, যে 12,000 টাকা যদি একটা বালিশের দাম হয়, যে পারচেস বিলগুলো মাঝে মধ্যে ফাঁস হয়েছে, ঠিক আছে, যে সরকারি কর্মকর্তা প্রত্যেকটা অফিসে যেই বেশি দাম দিয়ে জিনিসপত্র কেনা হয়েছে, ঠিক আছে, এবং তাদের প্রত্যেকের কানাডার বেগমপাড়ায়, লন্ডনে, ঠিক আছে, আমেরিকায়, মালয়েশিয়াতে ফার্স্ট হোম, সেকেন্ড হোম, দুবাইতে থার্ড হোম, এরকম মানে খবর ভিডিও যতটুকু প্রকাশ পেয়েছে, অবশ্যই মনে হচ্ছে যে অবশ্যই বাংলাদেশের থেকে মানে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যেটা আসলে জনগণের ট্যাক্সের টাকা, ঠিক আছে, বা সরকারের, বাংলাদেশ সরকারের টাকা, বাংলাদেশের জনগণের টাকা। এটা তো আসলে কেউ মানে এই ইন্টারন্যাশনাল কারেন্সিগুলো তো আর এমনি এমনি আসে নাই। তো এই অর্থ পাচার করে বাংলাদেশকে মানুষকে বিপুল পরিমাণে ঋণের বোঝার মধ্যে ফেলে দেওয়া, এটা হচ্ছে আমার মতে চতুর্থ কারণ। পঞ্চম কারণ বলো, বাংলাদেশের প্রায় 91%, 92% মুসলমান, কেউ বলে 90%, কেউ বলে 95%। তো এত হিউজ পরিমাণ, সবাই কিন্তু সেকুলার, সবাই সেকুলার না, অনেক তো অন্ধ ধর্মভীরু মানুষও আছে। যাই হোক, তো বাংলাদেশের প্রত্যেক পরিবারেই 1-2 করে নামাজি মানুষ আছে। তারা ওয়াজ মাহফিল শোনে, তারা ধর্মীয় বয়ান শোনে, তারা বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান খুব সততার সাথে পালন করে, ওয়াজ মাহফিল, রোজা, নামাজ, দান, সদকা সব কিছুই। তো এই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে গেলে এমন একটা সময় ছিল, ঠিক আছে, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে গিয়ে বাধা দেওয়া হয়েছে। এটা আমার নিজের দেখা, আসলে এটা খুবই কাম্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। 90% মুসলমান দেশে কী কারণে তারা দু একটা রাজনৈতিক বক্তব্য দিতে পারে, তাদেরকে হয়তো সতর্ক করা যেত। আমিও তো আওয়ামী লীগ করি, এটা আমিও মানতে পারি নাই। তাদের মুসলমানদের ধর্মপ্রচার বা ধর্মীয় একটা অনুষ্ঠান, ধর্মীয় একটা কাঠামো, এখানে ওয়াজ মাহফিল এটা বড় একটা কাঠামো। বর্তমান সমাজে ধর্মপ্রচার বা ইসলাম প্রচারের বা ইসলামের মানে আসলিয়াত যেটাকে বলে, সঠিক ইসলামের মানে আলোচনা যেটা হয়, যে ওয়াজ মাহফিলে হয়, যেমন বড় বড় ইসলামী স্কলার বাংলাদেশের, এই আপনার মিজানুর রহমান আজারি বা আমির হামজা থেকে শুরু করে আরও অনেকে আছে, এখন আমার এই মুহূর্তে নাম হচ্ছে শায়েক আবদুল্লাহ, ঠিক আছে, অনেকেই আপনার মানে মানে পুলিশের দ্বারা বা অন্য কোনো স্থানীয় মাফিয়া দ্বারা তাদের ওয়াজ মাহফিল বাধাগ্রস্ত হয়েছে। এটার আসলে আমার মনে হয় দরকার ছিল না, এটা না করলেও হতো। এটা করে একটা ইসলাম বিরোধী মেন্টালিটি মানুষের মধ্যে, মানে আওয়ামী লীগ সরকারকে সবাই ইসলামের এগেনস্টে দাঁড় করাইছে। বিরোধী দল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা আরও অন্যান্য দল এই সুযোগটা নিয়ে তারা আওয়ামী লীগকে সেকুলার ইন্ডিয়াপন্থী এবং হিন্দুদের ফেভারের একজন সরকার এবং ইসলাম বিরোধী মেন্টালিটির একটা গভর্নমেন্ট হিসেবে প্রোপাগান্ডা চালিয়েছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ, যাদের মধ্যে অতটা শিক্ষা বা সচেতনতা নেই, তারা মানে সাদা চোখে দেখে মনে মনে ভাবতে শুরু করেছে যে গ্রামের মানুষ, সাধারণ মানুষ বা সাধারণ ধর্মগুরু ইসলামপন্থী মানুষ, মুসলিমরা, যে না, আওয়ামী লীগ সরকার হয়তো ইসলামের জন্য মানে সুখকর নয় বা ইসলামের জন্য তারা ফ্যাসিলিটেড নয়। তো এই জিনিসটার কোনো দরকার ছিল না, কারণ আওয়ামী লীগের মধ্যে আমিও জানি যে প্রত্যেকটা আওয়ামী লীগের নামাজি, তারা ইসলাম সেকুলার, তারা সেকুলার হলে তারা নামাজি, তারা ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করে এবং তারা গর্বিত মুসলিম। আমি নিজে একজন গর্বিত মুসলিম, বাট আমি আসলে এটা মানিয়ে বুঝিনি আসলে কী কারণে করেছে। যে প্রত্যেকটা জামাত শিবির ট্যাগ দেওয়ার কোনো দরকার ছিল না। জামাত শিবির ট্যাগ দিতে মানে এই শব্দটাকে আপনার রাজাকার শব্দের মধ্যে মানে একদম মানে খুব নর্মাল একটা ওয়ার্ড মানে বানিয়ে ফেলা হয়েছিল। যে এই জিনিসটা আসলে বুমেরাং হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। কারণ বাংলাদেশে দুইটাই রাজনৈতিক ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ মূলধারা, আর একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। সেই 1947 সালের পর থেকেই
যখন ভাসানী ন্যাপ করে বের হয়ে গেছিলো তখন থেকে, যখন 71-এ জাসদ খুব রমরমা দমরমা অবস্থা, তখন থেকে মানে বাংলাদেশের রাজনীতিতে দুইটাই ধারা ছিল, একদিকে আওয়ামী লীগ আরেকদিকে এনটি আওয়ামী লীগ। এখনও তাই চলছে। এখন আওয়ামী লীগ একদিকে কোণঠাসা, আর সব মাথাচাড়া দিয়ে উঠছে, সব একদিকে, সব ভালো, আওয়ামী লীগ খারাপ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই রাজাকার শব্দের, আমি 7 নম্বরে বলবো, এই রাজাকার শব্দ, জামাত, শিবির, ট্যাগ, এই যেগুলো যত্রতত্র প্রয়োগ করা, যেটাই শেষ পর্যন্ত আমাদের নেত্রী, যদিও সে ছাত্রছাত্রীদেরকে বলে না, বাট এবারও বিরোধী মতগুলো এইটাকে প্রোপাগান্ডা চাইলে তারা কিন্তু অনেকাংশে সফল হয়েছে। সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। ঠিক আছে, আমি বলেছিলাম টিকটক, আমি নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে টিকটক, লাইকি, বিগো অ্যাপ, এইসব অ্যাপগুলো বন্ধ করে। পোলাপান স্কুলে যায় না, কলেজে যায় না, পড়াশোনা করে না, বাসায় মায়ের কাছে কোনো হেল্প করে না, তারা যখনই ক্লাস বাঙ্ক করার সুযোগ পায় রাস্তায় গিয়ে টিকটক করে ভাইরাল হওয়ার নেশায়। আন্দোলনে তারা গিয়েছে রোদের মধ্যে সকাল সন্ধ্যা শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায়। ঠিক আছে, আর আড্ডার দেওয়ার নেশায়, আর কোনো কারণ নেই। তারা লাস্টের 1 দিন 2 দিন হয়তো তারা মোটিভ চেঞ্জ করছে যে হ্যাঁ সরকার পতন হোক বা এটা হোক। এর আগ পর্যন্ত আমি তো আন্দোলনের মধ্যে দিয়ে যাওয়া আসা করেছি অফিসে, আমার মনে হয়েছে যে আসলে তাদের কোনো মানে তাদের মেন মোটিভ হচ্ছে আন্দোলন গিয়ে টাইম পাস করা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের একদম বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ স্তর থেকে একদম তৃণমূল পর্যন্ত যারাই ক্ষমতা এবং পদ পদবি পেয়েছে, তাদের মধ্যে চরম পরিমাণে অহংকার ভর করেছিল। তারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা দেশের জনগণের সঠিকভাবে মূল্যায়ন করে না, তারা যোগ্যদের যথাযথ মূল্য করে নেই। আমরা আমাদের পুবাইলে বা আমাদের গাজীপুরে কোনো স্টেজ প্রোগ্রামে বা কোনো পথসভায়, মঞ্চসভায়, যে কোনো একটা অনুষ্ঠানে গেলে দেখেছি ওই গুটি কয়েক 4-5 জন মানুষ সামনে সারিতে বসবে, তারাই বক্তব্য দেবে এবং তাদের ফেভারে কিছু লোক, তাদের পকেটের লোক হলো নির্বাচন পরিচালনা কমিটিতে আসবে, কেন্দ্র কমিটিতে আসবে। তাদের পকেটের লোক না থাকলে সে যত থেকেই হোক, সে যতদিন ধরে আওয়ামী লীগ করুক না কেন, যত হামলা মামলা যতই খরচ করুক না কেন, যতই ঝামেলা পাক না কেন, তারা কোনো দিন বক্তৃতাতেও আসতে পারবে না, তারা কোনো দিন সামনে আসতে পারবে না। ঠিক আছে, সে নিজেদের মানে আমার লোককে তারা বক্তৃতা দিতে দাও, আমার লোককে তারা দায়িত্ব দাও, যে আমার লোক না সে আওয়ামী লীগ করুক না কেন, আর কি করুক, কোনো লাভ নাই। একদম সরকারের উচ্চতর মানে দলের উচ্চতর পর্যায় থেকে একদম নিম্নতর পর্যায় পর্যন্ত। এরপর হচ্ছে আপনার চাঁদাবাজি, এটা হচ্ছে 9 নম্বরে আমি বলবো সবার শেষে। চাঁদাবাজি এমন পর্যায়ে চলে গেছিল, ঠিক আছে, প্রত্যেকটা খেয়া ঘাট, লঞ্চ ঘাট, নতুন ব্রিজ, পুরান ব্রিজ, সেতু যেগুলার মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো তো আপনার চাঁদাবাজি। তারপর আপনার এই বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড তৈরি করে করে, যেখানে দরকার নেই সেখানে স্ট্যান্ড তৈরি করে করে এইভাবে চাঁদাবাজি করা হয়েছে। গরিব রিক্সাওয়ালার পেটে লাথি দেওয়া হয়েছে, যেগুলো দরকার ছিল না। যারা করেছে তারা কোটিপতি। আমাদের এলাকায় যারা এগুলো করেছে তারা, আমি হলফ করে বলতে পারি তারা কোটিপতি। তারপরে তারা এই রিক্সাওয়ালার 5 টাকা, 10 টাকা, 15 টাকাতে তারা তাদের পেটে গিয়ে হাত দিয়েছে। ঠিক আছে, এটা ঠিক, এগুলোর দরকার ছিল না আসলে। মানে কীভাবে কোনো একটা প্রোগ্রাম হলে তাদের কাছে জোরপূর্বক কার্ড দিয়ে টাকা দেয়, মাসে 2টা, 3টা, 4টা, 5টা করে এক একটা ছোটো ছোটো প্রতিষ্ঠানে গিয়ে কার্ড দিয়ে তাদের কাছে মানে বারবার মানুষ পাঠিয়ে দিয়ে, মানে তাদের অনিচ্ছার সাথে তাদের কাছ থেকে টাকা আদায়, মানে কার্ড দিয়ে, খেলার কার্ড, দাওয়াতের কার্ড, মেলার কার্ড, এগুলো দিয়ে মানে অনিচ্ছাকে টাকা দেয়। এটা কাইন্ড অফ চাঁদাবাজি, এগুলো আসলে ঠিক না। এগুলোতে মানুষ সাধারণ মানে এই শ্রেণীটা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী বা ছোট মিল কারখানা বা ফ্যাক্টরি মালিক, তাদের একটা বিশাল গোষ্ঠী আছে, তারা আওয়ামী লীগ সরকারের প্রতি বিরাগবাদ আছে। এরপরে সবার শেষে আমি বলবো দুঃশাসন, যে অতিমাত্রায় প্রশাসন নির্ভরতা, অতিমাত্রায় পুলিশ নির্ভরতা বা সরকারি কর্মচারী বা ক্যাডার নির্ভরতা, এটা আওয়ামী লীগ সরকারকে ডুবিয়েছে। কারণ আমি নিজে বলবো, গত 23শে জুন ঢাকা ইউনিভার্সিটি সোহরাওয়ার্দী উদ্যানে যখন আপনার এই আওয়ামী লীগের জন্মবার্ষিকী পালনের 75তম, তখন 76তম তখন আমি গেছি। আমাকে আসলে একটা ব্লুটুথ হেডফোনের জন্য আমাকে এসএসএফ ভিতরে ঢুকতে দেয় নাই। সে আমার ব্লুটুথটা নিয়ে মানে ফিক্কা দিয়ে আপনার 30 মিটার দূরে ফেলে দিছে, আমার সানগ্লাস নিয়ে ফেলে দিছে। আমি যখন ঢুকেছি বিকাল 5টার সময়, তখন প্রধানমন্ত্রী স্টেজ থেকে অন্তত আমার মনে হয় আমি আধা কিলোমিটার দূরে, এরপর আর যাইতে পারবো না, তারপরেও সে আমার ঢুকতে দেয়নি। ঠিক আছে, তার মানে আসলে আমার মতন কর্মীর দরকার নেই। আমি সেই গাজীপুর থেকে গেছি, আমার মতো কর্মীর আসলে দরকার নেই। তারা কিছু প্রশাসন, এই ডিজিএফআই, এসএসএফ, ঠিক আছে, কিছু পুলিশ
আর্মি এদের দিয়ে বা প্রশাসন দিয়ে তারা আসলে দল সরকার চালাইতেছে। আমি যেহেতু আমার সাথে লোকজন নিয়ে গেছি 10-12 জন, ঠিক আছে, নিজের খরচে আমি আসলে পরে পোলাপান নিয়ে ঢুকতে পারিনি আসলে। তো আমার গেট থেকে বের করেছে শুধু একটা সানগ্লাস আর ব্লুটুথ থাকার উপরে। তো আমি বললাম যে আমি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, আমি যুবলীগ করে গাজীপুর মহানগর থেকে আসছি। আসলে তারা আমার মানে মূল্যায়ন, আমাকে সময়ই দেয়নি। মানে আমার মতন কর্মী আসলে কোনো গুরুত্বই নেই, এসএসএফ হিসাব। এখন কই এই প্রশাসন কই? মাঠ যদি আওয়ামী লীগকে আবার পুনরুদ্ধার করে, আমি বলে দিলাম সেই কর্মীরাই করবে, নেতারা করবে। নেতারা কই? আমাদের এই যে গাজীপুরের নেতারা কই, নেত্রীরা কই? তারা তো হারাই গেছে, তারা তো চলে গেছে। তারা তো আন্দোলনের সময় বাইরে ছিল, মালয়েশিয়া ছিল। এখন আন্দোলনের শেষ হওয়ার পরেও তারা বাইরে। তারা 2 দিনের জন্য এসে চেহারা দেখে আবার জায়গা মতো চলে গেছে। তাদের সেকেন্ড হোম, থার্ড হোম আছে মালয়েশিয়াতে, আমেরিকাতে। তো ছেলেরা ওইখানে সেটেলড, ঠিক আছে, তারা তো চলে গেছে। নেত্রী কর্মীরা এখনও পড়ে আছে, মার খাচ্ছে। কেউ খোঁজও নেয় না, কেউ ফোন দিয়ে বলে না তোমার নামে কয়টা মামলা হইলো, তুমি কেমনি অফিস করতেছো, তোমার চলাফেরায়। কিন্তু আমরা এই একতরফা সবসময় তাদের খোঁজ নিয়ে গেছি, খোঁজ খবর নিচ্ছি, নেত্রী কেমন আছেন। তার বারান্দায়, নেতার বারান্দায় গিয়ে হাজিরা দিয়ে আসছি, দেখা করে আসছি, উপহার নিয়ে গেছি, ঠিক আছে। সো এই একতরফা রাজনীতির এখন বন্ধ করতে হবে আওয়ামী লীগের কর্মীদের। নেতারা খোঁজ নেবেন কর্মীদের, কর্মীরা গিয়ে নেতার খোঁজ আর নেবে না, ওই দিন শেষ। যারা পালিয়েছে তাদের আর এই বাংলাদেশের আওয়ামী রাজনীতি তার পুনর্বাসন করা হবে না। যেসব নেতা নেত্রী আমাদের গাজীপুরের এবং সারা বাংলাদেশের যারা পালিয়েছে, তাদের এই বাংলাদেশের পুনর্বাসন করা হবে। তারা জীবনে আর প্রার্থিতা করে ভোট পাবে না, আমাদের কাছ থেকে পাবে না। তারা 25 তারিখ আসছে থেকে 26-27 তারিখ বাংলাদেশে 2 দিন পথসভা করে বড় বড় বক্তৃতা দিয়ে আবার বিদেশে চলে গেছে। 5 তারিখে তাদের বাংলাদেশের দরকার ছিল, কর্মী সহ মাঠে থাকার দরকার ছিল, কিন্তু তারা ছিল না। কারণ তাদের তো যা নেওয়ার বাংলাদেশ থেকে, সরকার থেকে, গভর্নমেন্ট থেকে, আওয়ামী লীগ থেকে, কর্মীদের থেকে সব নেওয়া শেষ, তাই না? এই ধরনের রাজনীতিবিদদের বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করা হবে না, তাদের প্রার্থিতা মেনে নেওয়া হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।